ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র রাতারাতি পরিবর্তন দুরূহ, বলছেন ক্ষমতাসীনরা। প্রতিশ্রুতি বাস্তবায়ন আর পুনর্গঠনের চেষ্টার কমতি নেই সরকারের। কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনিনি। তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে। জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের, আরাফাত সহ 7 জনের মামলার যুক্তিতর্ক শেষ, যে কোনো দিন রায় ঘোষণা। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। অটোরিকশা নিবন্ধন পেতে হলে ব্যাটারি চার্জ করতে হবে সৌরবিদ্যুতে, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এক জোনের বাহন যেতে পারবে না অন্য জোনে। গাজীপুরে ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির আলামত। শ্রীপুরের জঙ্গলে মিলেছে 12টি ঘোড়ার মাথা, চামড়া আর হাড়গোড়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 6 মাসে শতভাগ সফল হওয়া কিংবা সব সমস্যার সমাধান করা সরকারের জন্য কিছুটা দুরূহ। তবে সবকিছু সমাধানের সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি। দাবি করেন, জনগণ আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি দিয়ে সরকারকে ধারণ করে। 6 মাসে সরকারের প্রতিটি কার্যক্রমে ছিল গণতান্ত্রিক মূল্যবোধ। তার মন্তব্য, বাক স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসনের ক্ষেত্রে সোচ্চার ও ধৈর্যশীল বিএনপি সরকার। ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে বলেও জানান মাহাদি আমিন। গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত ও ধ্বংসস্তূপ পেয়েছে সরকার। এ খাতে সমস্যা সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ শীর্ষ সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকারের সময় বের হয়েছে। মন্তব্য করেন, তারা দেশের বাইরে থেকে নানা রকম কর্মকাণ্ড করছে। সরকার এসব নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা নাজুক অবস্থা পেয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবার উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানি মুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, আপনি খাল খনন বলুন, আপনি বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেটা দিয়েছিলেন সেই কর্মকাণ্ডগুলো থেকে অব্যাহত রয়েছে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী, আরাফাত সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। এদিন প্রসিকিউশন জানায়, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্যপাত্য উপস্থাপন করেছেন তারা। এ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে প্রসিকিউশন সক্ষম হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। জাতিসংঘ বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, এজন্যই সে রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়ন হতে সময় লাগবে। অভিযোগ করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে যে সংকট তা বিগত ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়াই সংকট কাটাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এছাড়া গ্যাসের আমদানি নির্ভরতা কাটাতে সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস আহরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। চলতি বছরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন হবে, সচিবালয়ে এমন ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। জানিয়েছেন, পে স্কেল নিয়ে আরও আলোচনা হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। গ্যাস সংকট পুরোপুরি না কাটলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কয়েকদিন বন্ধ থাকার পর গ্যাস নির্ভর অনেক কারখানা উৎপাদনে ফিরছে। উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসের চাপ বাড়তে শুরু করায় কারখানার উৎপাদন শুরু হয়েছে, তবে গ্যাসের পূর্ণ চাপ এখনও পাওয়া যাচ্ছে না। তাতে কিছু পণ্যের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট অনেক দিন ধরেই চলছে। গত 21 জুলাই অগ্নি দুর্ঘটনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হওয়ায় সংকট প্রকট হয়। এতে পোশাক শিল্প, নিত্যপণ্য, ওষুধ, সিরামিক, ইস্পাত সহ গ্যাস নির্ভর প্রায় সব কারখানায় উৎপাদন কমে যায়। গত সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি এমন দাঁড়ায়, বিভিন্ন কারখানার একাংশ বন্ধ করে দিতে হয়েছে। গতকাল থেকে চাপ বাড়তে থাকে। উদ্যোক্তারা আশাবাদী গ্যাসের চাপ আরও বাড়বে। তবে ঢাকার বাইরে বিদ্যুতের লোডশেডিং আছে, ডিজেল জেনারেটর দিয়ে উৎপাদন সচল রাখছেন অনেকেই। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। আমাদের যে লক্ষ্যমাত্রা, তাতে আমাদের 100% থেকে এখন শুধু 20% আমরা চালাতে পারছি, বাকি 80%ই বন্ধ। 9000 ওয়ার্কার, এরা সব বসে আছে, কারণ আমাদের ফেব্রিক্স আমরা সাপ্লাই দিতে পারতেছি না, যার জন্য কাটিং এবং সুইং টোটালি লাইন বন্ধ। এদিকে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমরা না খাই মরমু। আমাদেরকে এই কর্ম, আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টা বয়ে তাই গ্যাস লইতে পারি না, কালে সারা রাত বইছি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণে আবার ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে, তলিয়ে যায় সড়ক। অনেক স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষের ভোগান্তি ওঠে চরমে। বছরের পর বছরেও সংকটে নিরসন না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর ব্যাপারীপাড়া গুলবাগ আবাসিক এলাকার চিত্র এটি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে, কোথাও কোথাও তলিয়ে গেছে দোকানপাটও। ফলে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই নিয়ে 4-5 বার উঠে গেছে পানি আমাদের বাসা, কিরকম কিছু নাই, ল্যাপটপ টুসক কিচ্ছু নাই, সব ভিজে সরকার। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়েছে এই নোংরা পানির কারণে। এভাবে আমরা কতদিন সাফার করবো? বাচ্চাদেরকে তার মানায় রাখা যায় না, ওরা পানি গাড়ে, তারপরে ঠান্ডা লাগে, এরপরে অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়। সামান্য বৃষ্টিতে যদি পানি ওঠে, আসলে তো ভাড়াও দিচ্ছি, এমনি এইভাবে থাকা যাওয়া সম্ভব না। পানিবন্দি, কিছু করার নাই। অনেকে চাকরি আছে, ব্যবসা আছে, যেতে পারছে না। সবগুলো জ্যাম, বৃষ্টি হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখান থেকে বেরিয়ে যে হোটেল আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই, অনেকে আছে না খেয়ে আছে।
রাতভর এবং ভোরে ভারী বর্ষণে বন্দরনগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, স্টেশন রোড, আইস ফ্যাক্টরি রোড, চৌমুনি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেয় চালকরা। বিভিন্ন স্থানে পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয় অনেক যানবাহন। নালার পানি যাচ্ছে, অপরিষ্কার পানি, তার মধ্যে রোগ জীবাণু আছে। ভিজে গেছি, অনেক কষ্ট করে অফিসে টাইমলি ঢুকতে হচ্ছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না। উনি হয়তো জানি না ওনার কি দয়া হয়েছে না কি হয়েছে, আমাকে দেখুনি বলতে আপনি দাঁড়ান আমি আসতেছি। নাজির ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, 60 বছর উঠে পানি এতটুকু। আমি নিজে কষ্ট পাইতেছি। অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। আগ্রাবাদের অবস্থা আরো বেশি জঘন্য, আমার আগ্রাবাদ আসতেই ভয় লাগে। এখন আমি সকালবেলা আসার সময় অনেক ধোয়া পড়ে আসছি, এখন এখানে সাতটায় পড়ে গেছি। পদ্মারহাটের পর থেকে এদিকে যেটা চকবাজার রোড আছে ওইখানে পানি বেশি, এখানে আরো ভিতরে তো আরো পানি বেশি, এতটুকু হয়ে গেছে। তবে আগের মতো অনেক স্থানে পানি উঠেনি, আবার কিছু স্থান থেকে দ্রুত পানি নেমে গেছে। 3 দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্প চললেও সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী নগরবাসীর। সিডিএ সিটি কর্পোরেশন সিডিএকে এভাবে করে কাদা চুরাচুরি না করে সমন্বয় করে কাজটা করলে তাহলে জনগণের সুফলটা পাবে। বড় বড় বিল্ডিং মানেছে, নালাগুলো তো ছোট, আপনার পাশে নালাগুলো তো আগের নালাগুলো তো ছোট, কিভাবে যাবেন এটা বলে? পানি যাওয়ার পর তো বড় করতেছে। ওনারা তো আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতেছে, কারো কোনো দেখার মতো কেউ নাই। আসলে এটা আমরা যারা কষ্ট ভোগ করতেছি তারা একমাত্র বুঝতে পারছি। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভূমিধসের শঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গেল দিন সারা দেশে হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1031 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ যাবৎ প্রাণ গেছে 915 শিশুর। এছাড়া 24 ঘন্টায় 50 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 981। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,43,778, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,930। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,25,386 রোগী, যাদের মধ্যে 1,20,913 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কার করার কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, নতুন অটোরিকশা নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতে রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থ বছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন। দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না।
রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নেট মিটারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচনের অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের জন্য প্রায় 6,000 কোটি টাকা খরচ হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে নিজেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, সরকারকে অর্থায়নের জন্য কাজ করে না এই সংস্থা, তাই গণজরিমানা নয়, বরং বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে নিত্যপণ্যের দাম বাড়ে বলে অভিযোগ জানান। অনেকদিন ধরেই বাজার নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। শাকসবজি, মাছ, মাংস থেকে ডিম সবকিছুরই দাম চড়া। জুলাইয়ে মূল্যস্ফীতি কমলেও তার প্রভাব নেই বাজারে। কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বাজার, তা নিয়েই সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে বাড়ে নিত্যপণ্যের দাম, অথচ ভোক্তা অধিকার শুধু কাঁচা বাজারে অভিযানে ব্যস্ত। অভিযোগ, দোকানিদের রসিদ ও পণ্যমূল্যের তালিকা ইস্যুতে জরিমানা করা হয়, অথচ কর্পোরেট কোম্পানিদের বিরুদ্ধেও খুব একটা সোচ্চার নয় সংগঠনটি। বাদামদড়িতে গাড়ি নামলে, একটা গাড়ি থামলে মিনিমাম 1 থেকে 2 হাজার টাকা দেওয়া লাগে। এমআরপি যে বাড়াইছে সে তো ডিলার বাড়ায় নাই, সে তো কোম্পানি বাড়াইছে। কোম্পানি বাড়াইয়া তো 1000 কোটি টাকা নিয়ে গেছে। সেই কোম্পানিকে 100 কোটি টাকা জরিমানা না করিয়া ডিলার পর্যায়ে আইসা 20,000-25,000 টাকা জরিমানা করা, এটা কোন আইনের মধ্যে পড়ে? মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, শুধু আইনের প্রয়োগ করেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। অতিরিক্ত মুনাফা আর ভেজাল পণ্য রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আমরা যখন অভিযানে যাই তখন মূল্য তালিকা প্রদর্শন করা হয়, আর যখন ওখান থেকে চলে আসা হয় তখন আর এই মূল্য তালিকাটা থাকে না। কেবল আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা। যে ভেজাল দ্রব্য, খাদ্যদ্রব্য তৈরি করতেছে, তার সে কি করতেছে? অ্যাকচুয়ালি সে হত্যা বা খুনের অপরাধে অপরাধী সে। এ সময় মহাপরিচালক জানান, গণজরিমানা নয়, বরং প্রতিটি সেক্টরের মাঝে সম্পর্ক উন্নয়ন করে বাজারে সাপ্লাই চেইন নিশ্চিত করতে চায় ভোক্তা অধিকার। ঘোষণা দেন বাজার নিয়ন্ত্রণে বড় পরিসরে মাঠে নামার। বিষয়গুলো বুঝে আমলে না, তাহলে আপনি বাজার বিশ্লেষণে যাবেন যে না, আমি 1000 ব্যবসায়ীকে জরিমানা করা আমার ঠিক হবে। তাহলে কোথায় কোথায় বিভ্রান্তিটা আছে প্রত্যেকের সাথে বসবো, তারপর আমি নিজে বাজারে নামবো। আমি নিজে বাজারে নামবো, কিন্তু আমি আগে মেসেজ দিতে চাই। আমি আগে সবার সাথে কথা বলতে পারি, কথা বলে যেন তাকে গিয়ে আবার বলতে পারি যে ভাই, তোমার সাথে আমি কথা বলেছিলাম, তুমি তো আমারই কথা রক্ষা করো। সবাই ক্রেতা ভোক্তা, বিষয়টি মাথায় রাখলেই বাজারে কারসাজি আর অনিয়ম কমবে বলেও মনে করে ভোক্তা অধিকার। এটা কিন্তু অ্যালার্মিং, জাতির জন্য কিন্তু অ্যালার্মিং। তারা কিন্তু সেভাবে কিন্তু দেখছে যে আমরা কি খাচ্ছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির আলামত মিলেছে। সকালে শ্রীপুরের জঙ্গল থেকে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ঘোড়াগুলো জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস নিয়ে গেছে কোনো চক্র। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর বর্মী আঞ্চলিক সড়ক মুদিপাড়া এলাকায় এই সড়ক থেকে পায়ে হাঁটা পথ গেছে গভীর জঙ্গলে। এই বনের মাঝেই মিলেছে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড়।
স্থানীয়রা জানায় সোমবার সকালে কয়েকজন জঙ্গলে ঘাস কাটতে গিয়ে জবাই করা ঘোড়ার মাথা ও হাড়গোড় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয়দের ধারণা কোনো চক্র নির্জন এলাকায় ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে হোটেল রেস্তোরাঁয় বিক্রির উদ্দেশ্যে। সকালে হুতুম তো উঠছি ডাইরে গেছি ঠিকই 12টা মাথা পরে রয়েছে, একটা ঘোড়া হাফ পরে রয়েছে, আর হেডি সব নিচে গিয়ে হাড় গুড় কিছুই নিয়ে নাই, মাংসটি খুলে নিয়ে গেছে সব। হয়তো পুরো রেস্টুরেন্টে কোনো দিচ্ছে ও অর্ডার লইছে, সব জায়গায় দিচ্ছে আর কি। গরুর গোস্ত বিলা প্রতারকটা তারা এগুলা বিক্রি করে, কিন্তু তারা এটা কম টিয়া দিয়ে আনছে, এটা অনেক টিয়া লাভ করছে। এদিকে আগে খাওয়াইব, এটা আমার মতন সাধারণ মানুষে খাইব। আমি চাই এর জন্য সরকার আইনত ব্যবস্থা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা কী কারণে ঘোড়াগুলো জবাই করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রায় 2-3 কিলোর ভিতরে আশেপাশে আর কোনো বাড়িঘর নাই। বন বিভাগের বিশাল বড় জঙ্গল। ওখানে গিয়ে দেখলাম যে ঘোড়ার মাংস, মানে ঘোড়া জবাই করে হয়তো মাংস সব নিয়ে গেছে, হাড়গুলো পড়ে আছে এবং মাথাগুলো পড়ে আছে। এই ঘটনায় জড়িতদের যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান চালাচ্ছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করার ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় জড়িতদের কেউ কেউ ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবারও এই অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজনৈতিক অভিলাষ থেকেই দেশ জুড়ে তৈরি করা হয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, অথচ এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হয়নি বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করলে এগিয়ে নেওয়া সম্ভব বস্ত্র ও পাট খাত, সেক্ষেত্রে রপ্তানি দ্বিগুণ করাও সম্ভব। টেক্সটাইল কনফারেন্সে বক্তারা বলেন, টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। পোশাক ও বস্ত্র খাতই দেশের অর্থনীতির প্রাণ, তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। রাজধানীর ফার্মগেটে জেডিপিসি মিলনায়তনে আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন সম্মেলনে গুরুত্ব পায় চীন বাংলাদেশ যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানব সম্পদের নানা দিক। চীন বাংলাদেশের শিল্প উৎপাদনে সিল্ক উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই উন্নয়নে জোর দেওয়ার বিকল্প নেই। গবেষণাকে এগিয়ে নিই এবং তরুণ প্রজন্মকে সুযোগ করে দিই, তাহলে বাংলাদেশ ও চীন একসঙ্গে বৈশ্বিক টেক্সটাইল এবং ফ্যাশন শিল্পে আরো বড় অবদান রাখতে পারবে। আমরা এখনো বেসিক গার্মেন্টস এর মধ্যে সীমাবদ্ধ আছি। আউট অফ দ্য বাস্কেটে যদি আমাদের আসতে হয়, আমাদের এক্সপোর্ট বাস্কেটে যদি ভ্যালু এডিশন দিতে হয়, আমাদের কিন্তু ইনোভেশন করতে হবে, আমাদের নতুন নতুন টেকনোলজিতে যেতে হবে। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। দেশের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন হলেও শিক্ষার্থী ও পাঠদানের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি বলে মনে করেন মন্ত্রী। বলেন, এক্ষেত্রে রাজনৈতিক অভিলাষ ছিল। নিউটেন টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলি ভোকেশনাল সেন্টার উইথ এ আউটপুট অফ নিয়ারলি জিরো। এগুলি বেশিরভাগই করা হয়েছে রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য। টেক্সটাইল ইনস্টিটিউটের ইনপুট কি? আগ্রহী ছাত্রছাত্রী। তো সেই ছাত্রছাত্রী পাওয়া যাবে কি না, সেটার প্রপার স্টাডি ছাড়াই অনেক জায়গায় ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। বলা হয়, দক্ষতা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা না গেলে টিকে থাকা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কাজ করতে এসে তিস্তা পরিকল্পনাকে বেশি চ্যালেঞ্জিং মনে করছে সরকার। বাস্তবায়নে ব্যর্থ হলে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তারও বাড়বে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এমনটা জানান। বলেন, নদীর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন, একে নিয়ন্ত্রণে আনলে তার পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করতে হবে। এজন্য একটি সমন্বিত সমাধান দরকার, যার মাধ্যমে দেশবাসীকে পুরো বিষয়টির স্থায়ী সমাধান দেয়া যাবে। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানান অ্যানি।
অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুল বলেন, তিস্তা একসময় মায়ের মতো ছিল, এখন তিস্তাপাড়ের মানুষের হাহাকার কত দ্রুত দূর করা যায় সেটি করতে চায় সরকার। এ সময় আলোচকরা তিস্তার সমস্যা সমাধানে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং অনতিবিলম্বে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দেন। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও। দর্শক, এ ছিল যমুনা নিউজে।